আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের সংবিধানের ৭ম সংশোধনী যে আছে এটি নিয়ে আলোচনা করব। মামলাটির নাম হচ্ছে সিদ্দিক আহমেদ বনাম বাংলাদেশ। তো এই মামলাটি বাংলাদেশের যে সাংবিধানিক শ্রেষ্ঠত্ব এবং জনগণের যে সার্বভৌমত্ব এটিকে পুনঃপ্রতিষ্ঠা করে। তো এটি সামরিক শাসন এবং সামরিক আদালতের যে অবৈধতা এটাকে ঘোষণা করে এবং একই সাথে অতীতের যে রায়গুলো ছিল এটার জন্য একটা সুনির্দিষ্ট সমাধান প্রোভাইড করে। তো মামলাটার প্রেক্ষাপট নিয়ে যদি আমরা আলোচনা করি, তো এই মামলাটার প্রেক্ষাপট আসলে বেশ জটিল। কারণ এই মামলাটি সামরিক শাসনামলে জারি করা যে অধ্যাদেশ এবং তার পরবর্তী সময়ে যে এটার সাংবিধানিক বৈধতা কি হবে এই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন অ্যারাইজ করে। তো মামলার মূল প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি, যে সিদ্দিক আহমেদ মামলা শুরু হয় আসলে মূলত 1984 সালে, যখন চট্টগ্রামের আসাদগঞ্জে একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। তো স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী মামলাটি একটি দায়রা আদালত যেটা আছে, কোর্ট অফ সেশনে বিচারাধীন ছিল। কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন আমলে আমরা দেখবো যে মামলাটি একটি সাধারণ আদালত থেকে সামরিক যে আদালত আছে, সামরিক আদালতে ট্রান্সফার করা হয়। ওইখানে তার যে ট্রায়াল ইন অ্যাবসেন্টিয়া আমরা দেখবো, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া করা হয়। তো এখন 1986 সালে সিদ্দিক আহমেদের অনুপস্থিতিতেই কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপরে আমরা দেখবো যে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে সাজা হইলেও তাকে কিন্তু গ্রেফতার করা যায়নি। তো সামরিক শাসন অবসান হওয়ার পর 2006 সালে আবার দেখবো আমরা যে সিদ্দিক আহমেদ যে আছে তাকে গ্রেফতার করা হয়। তো এখন এরপরে উনি উনি কিন্তু 2006 সালে আবার 10 সালে দেখবো যে উনি হাইকোর্ট ডিভিশনে একটি রিট আবেদন করেন, যেখানে মূলত আমরা দেখবো যে উনি 7ম সংশোধনী যেটা ছিল ওটাকে চ্যালেঞ্জ করেন। তো ওনার মূল যুক্তি এটাই ছিল যে একটি নিয়মিত আদালতের যে মামলাকে এটা সামরিক আদালতে স্থানান্তর করে যে তাকে সাজা দেওয়া হয়েছে এটি বেআইনি এবং অসাংবিধানিক। এখন উনি কেন তাহলে পুরো যে মার্শাল লর যে সিস্টেম 7 অ্যামেন্ডমেন্টকেই কেন চ্যালেঞ্জ করলেন, এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তো এই 7ম সংশোধনী যেটা ছিল এটা মূলত সামরিক শাসনকে বৈধতা দেওয়ার একটা প্রচেষ্টা ছিল। তো 1982 সালের 24শে মার্চ তৎকালীন যে রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার ওনাকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ যিনি আছেন উনি কিন্তু সামরিক শাসন জারি করেন। তো এই সময়কালে তিনি দেখবো যে রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে সংবিধানে বিভিন্ন ধরনের পরিবর্তন আনেন। পরবর্তীতে উনি আবার এই মিলিটারি গভর্নমেন্ট ফর্ম যেটা আছে এটাকে চেঞ্জ করে উনি নিজেই ইলেকটোরাল সিস্টেমে আছে, ওনার যে দল আছে জাতীয় পার্টি। তো এটার মাধ্যমে উনি সংসদ গঠন, আলটিমেটলি ওনার পার্টি ওইখানে ক্ষমতায় যায়। তো যখন সংসদে যায় তো ওনারা আপনারা জানেন এটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ ভ্যালিডিটি। তো এই যে 24শে মার্চ 1982 থেকে 11 নভেম্বর 1986 সাল পর্যন্ত যত কাজ করা হয় মার্শাল ল প্রোক্লামেশনের থ্রুতে কিংবা অন্যান্য সকলগুলোকে এই 7ম সংশোধনীর মাধ্যমে 1986 সালে বৈধতা দেওয়া হয়। এখন এই যে তার মানে এই যে অ্যামেন্ডমেন্টটা ছিল 7 অ্যামেন্ডমেন্ট, এটা মেইন উদ্দেশ্যটা ছিল যে সামরিক শাসনামলে হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের যে সকল কর্মকাণ্ড আছে এগুলো আইনি সুরক্ষা দেওয়া। এখন এরপর মূলত উনি সিদ্দিক আহমেদ 7 অ্যামেন্ডমেন্টকে চ্যালেঞ্জ করলেন এই কারণেই, যদি ওই সময় সকল কিছুকে অসাংবিধানিক ঘোষণা করা যায় তাহলে ওনার যে কনভিকশনটা ছিল মার্শাল ল কোর্টের আন্ডারে ওটাও ইনভ্যালিড হয়ে যাবে, তাহলে উনি মুক্তি পেয়ে যাবেন। তো এখন হাইকোর্ট ডিভিশনে যখন এই মামলাটা যায়, হাইকোর্ট ডিভিশন কিন্তু একটা যুগান্তকারী রায় দেয়। তো হাইকোর্ট ডিভিশন 7ম সংশোধনী যেটা আছে এটাকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে। এটা মূলত 5th অ্যামেন্ডমেন্ট যে মামলা ছিল ওটাকে ফলো করে করা হয়। তো যার ফলে যেটা হয় যে এরশাদের শাসনামলের সামরিক আইন এবং তার অধীনে যে পরিচালিত অনেক কার্যক্রমই কিন্তু আমরা দেখবো যে বৈধতার একটা প্রশ্ন ওঠে। তো এখন হাইকোর্ট ডিভিশন কিন্তু সিদ্দিক আহমেদের যে সাজা এটা কিন্তু বাতিল করে নাই। তো এর কারণ হিসেবে হাইকোর্ট ডিভিশন যে যুক্তিটা দেয় যে তার মেইন যে ট্রায়ালটা এটা কিন্তু সেশন কোর্ট বা এটা নর্মাল যে কোর্টে হওয়ার কথা ছিল সেশন কোর্টে কিন্তু হয়েছে। তো পরবর্তীতে হয়তো বা এটা ট্রান্সফার করা হয়েছে মার্শাল ল কোর্টে। তো যেহেতু ওনারা বললেন যে মামলার প্রাথমিক বিচার প্রক্রিয়া যেহেতু বৈধ ছিল তাই পুরো মামলা বাতিল না করে তো ওনারা এটাকে ইনভ্যালিড একদম কমপ্লিটলি ঘোষণা না করে বলে যে এই যে রেগুলার কোর্টে এই মামলাটা শুনানি হোক, পুনর্বিচারের জন্য ওনারা পাঠিয়ে দেন। তো এখন এই যে এটা কিন্তু এইভাবেই চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখবো সিদ্দিক আহমেদ উনি এইটার যে বিরুদ্ধে আছে এটার বিরুদ্ধে আপিল করেন। তো আপিলের ডিভিশনের প্রসিডিউরাল ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখন। তো আদালতের সামনে 3টি মূল প্রশ্ন ছিল। একটা হচ্ছে সেকশন 3 যেটা ছিল 7 অ্যামেন্ডমেন্টের। তো আপনারা জানেন সাধারণত সংবিধানে আর্টিকেল থাকে, কিন্তু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গুলো যে পরিবর্তন আনা হয় ওগুলোকে কিন্তু সাধারণত সেকশন বলা হয়। তো আদালতের সামনে প্রথম প্রশ্নটা তাহলে ছিল যে সামরিক শাসনের বৈধতা ঘোষণা করেছিল যে আলটিমেটলি ধারাটি, এটা কি সংবিধানের অনুচ্ছেদ 7 অনুযায়ী এটা সংবিধানের শ্রেষ্ঠত্ব এবং জনগণের যে সার্বভৌমত্ব আছে এটাকে ভঙ্গ করে কিনা। এরপরে সেকেন্ড ইস্যুটা ছিল ইজ মার্শাল ল লিগাল, যে সামরিক শাসন কি বৈধ কিনা, বাংলাদেশের আইনি কাঠামোর মধ্যে সামরিক শাসনের কোনো স্থান আছে কিনা,
এবং প্রয়োজন ডক্ট্রিন অফ নেসেসিটি ব্যবহার করে অতীতের যে কাজগুলো আছে এগুলোকে কতটুকু পর্যন্ত কন্ডন করা যাবে বা বৈধতা দেওয়া যাবে। আর শেষ পর্যন্ত হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিলিফ, যে তাহলে শেষ সিদ্দিক আহমেদ যিনি আছেন ওনার জন্য উপযুক্ত প্রতিকারটা কি হবে, ওনাকে যে কনভিকশনটা দেওয়া হয়েছিল এটার আলটিমেটলি কনসিকুয়েন্সটা কি হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর আরেকটা জিনিস হচ্ছে রিট অফ সার্সিওরি যেটা আছে এখানে ক্রিমিনাল ম্যাটার্স গুলো আসলে কতটুকু চেক করা যায় এটা একটা লিমিট নিয়ে এখানে আলোচনা করেছে। তো এখানে কিছু বিভিন্ন পক্ষের যুক্তি ওনারা তুলে ধরেন। তো পিটিশনার যিনি ছিলেন আবেদনকারী সিদ্দিক আহমেদ, ওনার যুক্তি ছিল যে সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন আর সামরিক শাসন যেটা আছে এটা সম্পূর্ণরূপে অবৈধ। তার মেন কারণ হচ্ছে সামরিক আলটিমেটলি আদালতের যে রায়ের কার্যক্রম যেগুলো ছিল এগুলো ভয়টা বিনিশ হয়েছে ইলিগাল ফ্রম দ্য বিগিনিং, যে এগুলো আইনি কোনো অস্তিত্ব নাই, তো নন এস্ট ইন দ্য আই অফ দ্য ল, ডু নট এক্সিস্ট লিগালি, এই কারণে ওনার যে কনভিকশন আছে এটা বৈধ না। অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন এই মামলায়, অ্যাটর্নি জেনারেল যুক্তি এটাই ছিল যে সামরিক শাসন অবৈধ। আর উনি একটা কোশ্চেন বলেছিলেন যে পাস্ট অ্যান্ড ক্লোজ প্রিন্সিপাল, আমরা ফিফথ অ্যামেন্ডমেন্ট মামলায় আলোচনা করেছিলাম যে পাস্ট অ্যান্ড যে অতীত যে এবং সমাপ্ত যে লেনদেনগুলো আছে অলরেডি যেগুলো ডান অ্যান্ড ডাস্টেড ওই রকম ওই আলটিমেটলি ওই গুলো খুব কেয়ারফুলি মানে পর্যালোচনা করতে হবে। আর আরেকটা হচ্ছে এই মামলা অ্যামিকাস কিউরি ছিল। অ্যামিকাস কিউরি মানে আপনারা জানেন যে ফ্রেন্ড অফ দ্য কোর্ট, ওনারা সাধারণত কোর্টকে সহায়তা করে থাকেন। তো ওনারাও আলটিমেটলি যে অতীতের অবৈধ কাজগুলো এগুলো মানে পুরোপুরি যে বৈধতা দেওয়া যাবে না এগুলোর বিপক্ষে ওনারা যুক্তি দেন। তো ওনারা বলেন যে আলটিমেটলি যে বিচারগুলো আছে ওই সময় মার্শাল ল কোর্টের আন্ডারে হয়েছিল এগুলোকে যদি সম্পূর্ণ আলটিমেটলি রিওপেন করা হয় এটা কিন্তু অনেক প্রবলেমেটিক হবে। তো এর জন্য ওনারা যে ট্রায়ালগুলো জুরিসডিকশন ছাড়া করা হয়েছিল ওগুলোকে জুডিশিয়াল রিভিউ করা যাবে এটা বলেছিলেন। আর ডক্ট্রিন অফ নেসেসিটি যেটা ওটাকে ওনারা বলছিলেন যে এটার খুব সীমাবদ্ধ যে সীমিত পরিসরে এটার অ্যাপ্লিকেশন হওয়া উচিত, যে শুড বি অ্যাপ্লাইড উইথ লিমিটেড স্কোপ। তো শেষ পর্যন্ত কোর্ট এই ক্ষেত্রে আমরা দেখবো কি কি রায় দেয়। তো দ্য কোর্ট হেল্ড দ্যাট দ্য কনস্টিটিউশন ইজ সুপ্রিম অ্যান্ড দ্য পিপল আর সভরেন। তো এর জন্য এটাকে আন্ডারমাইন করতে যেটাই চেষ্টা করুক না কেন ওটা হচ্ছে ভয়েড ঘোষণা করবে কোর্ট। এখন এই ক্ষেত্রে কোর্ট বলে যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি যেটা আছে এটাকে কোর্ট আলটিমেটলি রিঅ্যাফার্ম করে যে বাংলাদেশের সংবিধান যেটা আছে সংবিধানের শ্রেষ্ঠত্ব আছে। এছাড়া জনগণের সার্বভৌমত্ব যেটা আছে যে চূড়ান্ত ক্ষমতা হচ্ছে জনগণের হাতেই থাকবে। আর এর কনসিকুয়েন্সে যেটা করে অ্যামেন্ডমেন্ট যেটা আছে এটাকে ভয়েড ঘোষণা করে, যে কোর্ট আলটিমেটলি যে সপ্তম সংশোধনীর যে 3 ধারা ছিল ওটাকে অসাংবিধানিক ঘোষণা করে। কারণ এই যে এই অ্যামেন্ডমেন্টটা এটা এই যে দুইটা যে প্রিন্সিপাল আছে দুটাকেই লঙ্ঘন করে। তো এখন শেষ পর্যন্ত আমরা দেখবো যে আদালত কিন্তু সামরিক শাসন সম্পর্কে অত্যন্ত একটি কঠোর। ওনারা বলেন যে এই যে এখানে আমরা দেখবো যে মার্শাল ল ইজ টোটালি এলিয়েন টু দ্য কনস্টিটিউশন, যে আলটিমেটলি সামরিক শাসন সংবিধানের মানে এলিয়েন একটা কনসেপ্ট এখানে, যে এখানে বেমানান আলটিমেটলি সাংবিধানিক কনস্টিটিউশনাল সুপ্রিমেসি যেখানে আছে ওখানে মার্শাল ল এক্সিস্ট করতে পারে না। তো সামরিক শাসন প্রতিষ্ঠাকে ওনারা বলছেন যে রাষ্ট্রদ্রোহিতার সমান। তো সামরিক শাসনকালের যে যত কিছুই ছিল এগুলাকে ওনারা বলছেন কনস্টিটিউশনালি ইনকম্প্যাটিবল, যে এগুলো অবৈধ, এগুলাকে কোনোভাবেই বৈধ করা যাবে না। তো এরপরে কোর্ট অবশ্য কিছুটা সীমিত বৈধতা দিয়েছে আমরা দেখবো, যদিও আমরা এর আগে মামলা বলেছিলাম এটাকে কাইন্ড অফ বলা হয় মার্জনা, যে আমরা ভ্যালিড ঘোষণা করতেছিলাম বাট প্র্যাকটিক্যাল রিজনসে এগুলাকে আমরা মার্জনা করতেছি। তো ওনারা যে জনগণের যে কল্যাণী যে সর্বোচ্চ এটাকে রিজেক্ট করলেন, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি যেটা আছে যে প্রয়োজনীয়তার যে নীতি আছে এটা অ্যাপ্লাই করে কিছু কাজকে ওনারা আলটিমেটলি মার্জনা করে দিয়েছেন। তবে এটা অনেকটা ব্ল্যাঙ্কেট ভ্যালিডেশন না। ব্ল্যাঙ্কেট ভ্যালিডেশন মানে হচ্ছে একদম সর্বজনীন বৈধতা আমরা দিই নাই, সকল কাজকেই বৈধ করে দিছি, ব্যাপারটা এরকম না। জাস্ট লিমিটেড কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে আমরা বৈধতাটা দিয়েছি। তো এখানে মূল কথাটা হচ্ছে এটাই যে অসাংবিধানিক কোনো কাজকে জনগণের কল্যাণ বা প্রয়োজনীয়তার দোহাই দিয়ে ব্যাপকভাবে বৈধতা যেটা আছে এটা দেওয়া যাবে না, যে ক্যান নট বি ব্রডলি লেজিটিমাইজড। তো রিলিফ ফর সিদ্দিক আহমেদ, শেষ পর্যন্ত সিদ্দিক আহমেদ কি কি প্রতিকার পাইলেন আমরা যদি দেখি, তো উনি যে ডিক্লারেশনটা চাইছিলেন এটা উনি পাইছেন, কিন্তু ওনার আলটিমেট গোল যেটা ছিল ওটা কিন্তু উনি পান নাই। তো ডিক্লারেশন অফ ইলিগ্যালিটি যেটা আছে যে সপ্তম সংশোধন 3 ধারা যেটা ছিল, আর সামরিক আলটিমেটলি একদম পান নাই, ব্যাপারটা এরকম না। তো সামরিক আদালতে ওনার যে রায়টা দেওয়া হয়েছিল, ওনাকে যে সাজা দেওয়া হয়েছিল ওইটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, এটা ঠিক, কিন্তু এটা একদম টোটাল না। কারণ কি, ওনাকে আবার সেম রেগুলার সেশন কোর্টের সামনে ওনার যে কেসটা আছে এটাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, যে আপনি আবার রেগুলার সেশন কোর্টের সামনে এই ট্রায়ালটা রিওপেন করে আবার রিস্টার্ট করা হোক। তো এই যে বেছে নেওয়ার সিস্টেম এটা অনেকটাই কেস স্পেসিফিক রিলিফ দেয়। কেস স্পেসিফিক রিলিফ মানে হচ্ছে একদম সামরিক শাসন আমলের যে যত মামলা ছিল সবগুলোকে বৈধতা না দিয়ে শুধুমাত্র কেস বাই কেসিস আমরা দেখবো যে কোর্ট একটা অ্যানালাইসিস করে এই ক্ষেত্রে ওনাকে দেখলাম যে ওনার কনভিকশনটা বাদ দিলাম, দিয়ে কিন্তু ওনাকে আবার রেগুলার ট্রায়ালে দিলাম। তো এই কেসের কিছু ডক্ট্রিনাল আলটিমেটলি
সিগনিফিকেন্স আছে। তো একটা তাৎপর্য হচ্ছে এটাই যে সামরিক শাসনকে ওনারা প্রত্যাখ্যান করেছেন। এছাড়া অসাংবিধানিক যে আলটিমেটলি যে অসাংবিধানিকভাবে কেউ যদি ক্ষমতা দখল করে ওটাকে আলটিমেটলি কোর্ট কিংবা সংসদ কেউই বৈধতা দিতে পারবে না। আর ক্রিমিনাল কেসে জুডিশিয়াল রিভিউর যে পাওয়ার এটা অনেকটাই এক্সটেন্ড করা হয়। তো এছাড়া আমরা যদি এই মামলায় স্থায়ী কিছু প্রভাব নিয়ে আলোচনা করি, তো বাংলাদেশের আলটিমেটলি সংবিধানের শ্রেষ্ঠত্ব কিংবা জনগণের সার্বভৌমত্ব এবং আইনের যে শাসন এটাকে কিন্তু অনেকটাই শক্তিশালী করেছে এই মামলা। তো এই মামলাটা শেষ পর্যন্ত এটা নিশ্চিত করে যে সকল কাজ, যদিও এমন হয় যে এটা জরুরি পরিস্থিতিতেও এটাকে আলটিমেটলি সংবিধানের যে সীমা এটার মধ্যেই করতে হবে, এর বাইরে কোনো কাজ করা যাবে না।